তারকাদের বিয়ে টিকে না, কথাটা কি সত্যি? এই যে ভাঙ্গন, এই যে বিচ্ছেদ, আমি তো আমারটা বলেই দিলাম। তো এটা কিভাবে উত্তরটা আমি তোমাকে কোশ্চেনে আনসার দিব যে হয়তো এখন চাঁদনির সাথে কারো প্রেম হয় নাই, বিডিআর সবাই জানে। বিয়েটা কেমন করে হলো? সেটা কি বিয়েটা পছন্দের বিয়ে? না, বিয়েটা পছন্দেরও বলা যাবে না। আমি সিরিয়াস উঠে চলে যাবো এখন। আপু মনে আছে লাস্ট কবে ব্যাগ ট্যাগ গুছিয়ে একেবারে শুটিং এ যাওয়া হয়েছিল? আমার যতটুকু মনে পড়ে, আমি একটা কাজ করেছিলাম ঢাকার বাইরে। আচ্ছা, একটা পোলিও টিকার উপর একটা কাজ ছিল, মানে বাচ্চাদের উপরে, সেখানে গিয়েছিলাম। কত বছর আগে হবে সেটা? 1 বছর আগে, খুব যে আগে তা না। আচ্ছা, 1 বছরের ভিতরে হবে। অনেক গল্প শোনার আছে আপু তোমার কাছ থেকে, অনেক কিছু জানবো। তার আগে আমরা অনুষ্ঠানটা শুরু করি। কথা হচ্ছিল আমাদের সবার প্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য প্রশিক্ষক মেহবুবা মাহানুর চাঁদনি আপুর সাথে। চাঁদনি আপুর সাথে আজকে আমরা আরো অনেক গল্প করব, কথা বলবো। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি শারমিন দীপ্তি। আপনাদের সবাইকে স্বাগত কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। চাঁদনি আপু, অনেকদিন পরে তোমার সাথে দেখা হয়ে আমি সবার আগে যেটা বলবো, আমার খুবই ভালো লাগছে। অনেক বছর পর তোমার সাথে আমার দেখা হলো এবং একটা শো করা হচ্ছে আজকে আমাদের শো এর নাম হচ্ছে কাট অ্যান্ড কাট। একটা ছোট ফর্মালিটিস আছে, খুবই ছোট, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেটা হচ্ছে এখানে আছে কাট আর ওখানে আছে আনকাট। কাট থেকে তুমি যে খামগুলো পিক করবে, খামের ভিতরে যে প্রশ্নগুলো থাকবে, যে প্রশ্নের উত্তরগুলো তুমি দিবে, সেগুলো আমরা একটু এডিট করতে পারবো। কিন্তু তুমি যদি আনকাট থেকে কোনো প্রশ্ন পিক করো, কোনো খাম পিক করো, সেগুলো কিন্তু এডিট হবে না। তাহলে তো আমি আনকাট তুলবই না। না না না, অবশ্যই তুলতে হবে। প্রথমে আমরা কোত্থেকে প্রশ্ন তুলবো? টস করি সেটা, হ্যাঁ করো। সেটা কি? যে কোনো একটা। আচ্ছা, আদর্শ কাট, প্রমিস কাট। আচ্ছা, ভয় পেও না, যেহেতু শুরুটাই করলাম, শুরুটা আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। কাজ করতে গিয়ে কারোর প্রেমে পড়েছেন কি? আপনার সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কার সাথে কেটেছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতেই হবে। আর কিন্তু তুমি বলেছো আমি কিন্তু কাট তুলেছি, সো কাটতে পারা যেতে পারে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। সবচেয়ে বড় বিষয়, মজার বিষয় যে আমরা যখন কাজ করতাম না, তো তখন না আমাদের রিলেশনটা, মানে আমরা তো মেল ফিমেল একসাথে কাজ করি, তো মেলের সাথে যেটা হয় যে দিনার ভাই বলো, সজল বলো, যাদের সাথে আমরা কাজ করতাম না কেন, একটা খুব ভালো বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত, যার জন্য না কখনো মনে হয় না যে একটু প্রেম করি, ভালোবাসা হোক। সবচেয়ে মজার একটা কথা বলবো, যে একটু আনকাট কাটের একটা প্রোগ্রামে আমি এসেছি, যদি দিনার ভাই এই পর্বটা দেখে, হ্যাঁ, উনিও আমার সাথে অ্যাগ্রি হবে। তো যখন এই দিনার ভাইয়ের সাথে দেখা হলো, বলে এই আমার বিয়ে হয়ে যাওয়ার পরে, যে এই তুই কি আমাদের ভিতরে কাউকে খুঁজে পেলি না বিয়ে করার মতো, প্রেম করার মতো ছিল সে সময় একেবারে। তারপরে তো টিউবলাইটের মতো আমার মাথা ঝুলো, আচ্ছা ঠিকই তো। কিন্তু দিনার ভাইকে বলছি, শামসু ভাইকে বলছি, মানে শামসুমন ভাই, আমরা একসাথে কাজ করতাম, বললাম যে তোমাদেরকে তো ভাই ভাই লাগে, এখন কিভাবে তোমাদের সাথে প্রেম করব? তো আসলে কিন্তু এই জায়গা থেকে আমার খুব ব্যাড লাগ, আমি একটাও প্রেম করতে পারিনি। কাজ করতে গিয়ে কিংবা কাজের ক্ষেত্রে তোমার সাথে তোমার প্রেম হয়েছে কিনা? না, আমার প্রেম হয়নি, আমার ভালো লাগা থাকতেই পারে, কিন্তু সেটা বলবো না নাম। কিন্তু কথা হচ্ছে যে প্রেম হয়নি। নরমালি ওটাও ঠিক আছে, হয়তো বা যখনই তুমি প্রেমে পড়েছিল এমন কোনো হয়েছিল যে কোনো দ্বন্দ্বে তুমি জড়িয়েছো কিংবা আজকে না? না, আমার আল্লাহর রহমতে না, আমার রেপুটেশন অনেক ভালো ছিল সবসময়, যে না চাঁদনির সাথে কারো প্রেম হয় নাই, বিডিআর সবাই জানে। বিয়েটা কেমন করে হলো? সেটা কি বিয়েটা পছন্দের বিয়ে? না, বিয়েটা পছন্দেরও বলা যাবে না, কারণ তখন আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তো মাস্টার্স কমপ্লিট করার পরে যেটা হয়েছে যে আমার বাবা তখন বেঁচে ছিলেন, আমার জন্য পাত্র দেখছিলেন। তো সেই মুহূর্তে যেটা হয় যে প্রপোজালে বিয়েটা হয়। আমি বলেছি আমার বাবা মাকে যদি কেউ কনভিন্স করতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব, সে কনভার্ট হোক আর না হোক, বাট এটা হচ্ছে কনভিন্স করার উপরে। তো আবার বাবা মাকে কনভিন্স করার পর দেন বিয়েটা হয়। একটু আসলে আমার জানতে ইচ্ছে করছে, যদি তুমি অনুমতি দাও আসলে, আর কি তোমাদের মধ্যে তো একটা ভালো লাগা কাজ করেছিল, তখন তোমরা ডিসিশন দিলে না জিনিসটা আমাদের বাবা মা, আমার বাবা মা না, নিজেদের ভালো লাগা না থাকলে আমি কিন্তু বাবা মার পর্যায়ে যেত না। না না, আমার কথা তখন আমার বাবা মাকে বিয়ে দিবে, মাস্টার্স কমপ্লিট। সো ওইখান থেকেই আমাকে দেখে যে যখন সিঙ্গেল, আমার কেউ নেই, প্রপোজাল করেছে যখন, দেন আমি বললাম যে আমার বাবা মাকে যদি কনভিন্স করতে পারে তাহলে হবে, নাহলে না।
প্রথম কোন কাজে আসলে পরিচয়টা হলো? আমি আসলে তুমি বুঝতে পারছি যে আসলে আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না, একদমই না। যেটা পাস্ট সেটা আমি ঘাটতে চাই না। আচ্ছা, না তুমি যদি না বলতে চাও না, আমি আমি অবশ্যই চাই না, তোমাকে ফোর্স একদমই চাই করতে না। চাই না। তাহলে একদমই আমরা চাই পরবর্তী না, কোশ্চেনে please। চলে যাই। আপনি কখনো কোনো বিষয়ে অনুতপ্ত হন? আমি হ্যাঁ হব না কেন। যেমন মনে করো যে আমার ইন্টারমিডিয়েট পড়ার পরে আমার ইচ্ছে ছিল যে আমার ইন্ডিয়ায় যে নাচের উপরে কোর্স করার। আচ্ছা, সো ওটা যদি আমি ভালোভাবে করতে পারতাম তাহলে হয়তো আমি এখন আরেকটু ভালো ফর্মে থাকতে পারতাম, মানে অ্যাজ এ টিচার। আমরা তো চাই, অনেকেই চায় যে না বাইরে থেকে পড়ে এসছে, প্রাতিষ্ঠানিক একটা ভালো আর শিক্ষা সেই দরকার। সময়টা আমাদের সময়টাতে কিন্তু এখন যে পরিমাণের একাডেমিক ছিল না ব্যাকগ্রাউন্ড তখন। আছে হ্যাঁ, এখন তো বাংলাদেশে, বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে নাচের উপর সেটা অনার্স ছিল না, মাস্টার্স হচ্ছে, সেটা গানের উপর ছিলই হচ্ছে। না। তখন ঢাকা ইউনিভার্সিটিতেও খোলেনি নৃত্যকলা। তো এই জায়গাটাই আমার কাছে এখন অনুতপ্ত হই আমি এখান থেকে। আচ্ছা, জীবনের কঠিন সময় মোকাবেলা করেছেন কিভাবে? হয় না অনেক অনেক কঠিন থাকে। সময় যায়। বাবা মারা যাওয়ার পরে সবচেয়ে বড় আমার কঠিন সময় ছিল সেই মুহূর্তে, কারণ আমার পাশে দাঁড়ানোর মতো কেউই ছিল না। তো ওই সময়টা আসলে অনেক কষ্টদায়ক ছিল। সো ওই সময় ফ্যামিলি আমাকে বেশি টাইম দিয়েছে। আর সবচেয়ে আফসোসের বিষয়, মিডিয়া আমাকে কোনো টাইম দেয়নি সেই মুহূর্তে। কিন্তু তোমরা যে সময়টা পার করে এসেছে তোমাদের মধ্যে কিন্তু বন্ডিংটা অনেক ভালো ছিল। তোমার কো-আর্টিস্টরাও কিন্তু হ্যাঁ ছিল, কোনো অভিনয় শিল্পী কিংবা বন্ধু বান্ধব না সেইভাবে কারো আমি হেল্প পাইনি, নট এ সিঙ্গেল ওয়ান। বাট আমার ফ্যামিলি থেকে আমি অনেক বড় হেল্প পেয়েছি সেই মুহূর্তে যখন আমার বাবা মারা যান। তারপরে ফ্যামিলিতে আর কে কে আছে? আমার ফ্যামিলিতে মাশাআল্লাহ আমরা তিন ভাই, আমার আরেক বোন আছে। তো আমরা সবাই একান্নবর্তী ফ্যামিলির মতোই থাকি। তো এই জায়গা থেকে আমার পরিবার আমাকে অনেক বড় সাপোর্ট দেয়, এটা অনেক বড় বিষয়। সবচেয়ে বড় আমাকে কেন মোকাবেলা করতে হয়েছে, কারণ আমার মা বাবা ছিল জোড়া কবুতরের মতো, মানে আমাদের ফ্যামিলির সবাই না, মানে যেই দেখে না কেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নজর না লাগে, আমার ফ্যামিলির সবার ভিতরে না একটা ভালো বন্ডিংস আছে। তো আব্বু চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে আম্মু অনেক ডিপ্রেশনে চলে যায়। তো আর আমার আব্বুর মৃত্যুটা আসলে আমরা কেউই মানতে পারিনি, কারণ আমার ডিভোর্সের পরেই 3 মাসের মধ্যে আমার বাবা নিতে পারেননি, তো উনি মারা গিয়েছেন। তো সেটা আমার জন্য অনেক বড় দুঃখের ছিল। তো ওই জায়গা থেকে আম্মুকে আমার সামলানোটা অনেক বেশি টাইম দেওয়া, ফ্যামিলিকে টাইম দেওয়া, ফ্যামিলি আমাকে টাইম দেওয়া, এটা অনেক জরুরি ছিল সেই মুহূর্তে। কিন্তু আফসোস লাগে যে মিডিয়া আমাকে কোনোভাবেই মিডিয়ার কোনো বন্ধু কেউ আসেনি, কেউ খবর নেই, শুধু মো আপা ছাড়া, সাদি ইসলাম মো আপু ছাড়া আমি সেই অর্থে কাউকে বলবো না যে কেউ আমার পাশে ছিল। এই জন্য আমার মনে হয় তোমাকে দেখে যেটা আমি আজকে বলবোই যে অনেক দেখা যায় যে এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখা যায় যে বিভিন্ন ছবি দেখি যে শিল্পীদের একটা কমিউনিটি থাকে, তারা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, গেট টুগেদার করছে। তোমাকে কোথাও আসলে খুঁজে পাইনি। এই কোশ্চেনটা আসলে কাকে করব, আমি কাকে করব, এটা হচ্ছে বড় বিষয়। কারণ এই জায়গাগুলো অনেক কষ্টদায়ক ছিল একটা টাইমে, বাট আমার এখন আর কষ্ট লাগে না। আউট অফ সাইড হয়তো আউট অফ মাইন্ড, এটাই মানুষ মনে করে। কিন্তু সবচেয়ে মজা লাগে, হাসিও লাগে, কষ্টও লাগে যখন কখনো কোনো পার্টিতে যাই বা কারোর সাথে দেখা হয়, মেয়েটা অনেক ভালো অভিনেত্রী, ইস আমি তোমার ফ্যান, তুই অভিনয় করিস না কেন? আমি না তখন তাকিয়ে হাসি মনে মনে যে, তো যখন আমার সিচুয়েশনটা অনেক খারাপ ছিল, আমার কাজ ছিল না, আমার বাবা মারা গিয়েছে, তখন তো আমি অনেকের কাছে গিয়েছি, এমন না যে যাইনি। তখন তো কেউ আমাকে কাজে নেয়নি। সো কি বলবো সেই মুহূর্তে। তো এখন হঠাৎ করে দেখা হলে, আরে তুই ভালো আছিস, দেখে খুব ভালো লাগে, আরে তুই কাজ করিস না কেন, আরে কি ব্যাপার, তুই জানিস তুই আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী, তো তুই কাজ করিস না। তো এরকম শুনি, এটা এখন কে কোন দিক দিয়ে বলে, মন থেকে বলে না দেখা হলে বলে, এটাই আসলে বুঝি না। তো এটা কিভাবে উত্তরটা আমি তোমাকে কোশ্চেনের অ্যান্সার দিব, যে হয়তো এখন গ্যাপটা একটা বড় বিষয় আমার জায়গা থেকে। আরেকটা বড় বিষয় হচ্ছে সবাই একটা ঘরানা তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এটা একটা বিভিন্ন জায়গার বিভিন্ন ইন্ডিভিজুয়াল হয়তো ঘরানার কারণে আমাকে হয়তো ইনভাইট করে না, কারণ হয়তো তারা মনে করে যে এই ঘরানার আমি না, ওই ঘরানার আমি না। সো আমার এগুলো নিয়ে কোনো আফসোস নেই।
যদি কেউ কোনো ডিরেক্টর প্রোডিউসার এখনো বলে যে না চাঁদনিকে নিয়ে কাজ করতে চাই, আমি অবশ্যই কাজ করব। আপু আমি এখানে একটু বলতে চাই যে একটা সময় তুমি খুব জনপ্রিয় ছিলে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো তুমি 2 বার। জি হ্যাঁ হ্যাঁ, তখন একটা তোমাদের আর কি তোমাদের সময়ই যাচ্ছিল, সেই সময় তুমি একটু বিরতি নিয়েছিলে। না, এটা পুরোটাই ভুল। আমার 2002 থেকেই কিন্তু গ্রিন কার্ড ছিল, আমেরিকান গ্রিন কার্ড। আমি আসা যাওয়া করতাম, আমি কখনো থাকতাম না, কারণ আমার মাস্টার্স এখানে ঢাকা সিটি কলেজ থেকে অনার্স, আর আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তা আমাকে আসা যাওয়া করতে হতো। তো যে সময় আমার পিক টাইম ছিল সাডেন, তখনই আমার বিয়েটা হয়ে যায় 2008-এর দিকে। তো আমার ফ্যামিলির বা আমরা যেটা চাই, আমরা খুব সাংসারিক, তো মানে আমরা একটু সংসারটাকে প্রাধান্য দিই বেশি। তো সেই সংসারের কারণে করতে চাওয়া থেকেই আমি নিজে থেকেই গ্যাপ নিই কাজের, মানে সংসারটা ঠিকভাবে করার জন্যই আমি গ্যাপটা নেই। ওই গ্যাপটা নিতে 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 অনেক দূর চলে যায়, কিন্তু যেটা হওয়ার ছিল সেটা হয়নি। এটা হয়নি, যেটা হয়নি আর কিছু তো করার নেই। তো এরপরেই যেটা হলো অনেক গ্যাপের পর, বাট যেটা আমি করেছি, আমি নাচটা মিস দিইনি। নাচটা আমি করতাম, কারণ নাচের বিভিন্ন শোতে নাচের টাইমটা কম লাগে আমাদের। দেখা যায় যে বিকালবেলা রিহার্সাল করে 3-4 দিন রিহার্সাল করলাম, পরে আমরা শো করে ফেললাম, বা 4-5 দিনে আমরা রিহার্সাল করলাম, 2 দিনের জন্য আমার দেশের বাইরে শোতে চলে গেলাম। তো নাচটা আমার টোটালি করা হয়েছিল। বাট নাটকের বিষয়টা যেটা আমরা জানি, তুমিও জানো, সবাই জানে যে অনেক টাইম দিতে হতো সেই মুহূর্তে। দেখা গেল সকালবেলায় উঠে সারা দিনের জন্য আমাদের চলে যেতে হতো। তো ওটার জন্য হতো কি অনেক টাইম লাগতো। তাই আমি বলতাম যে না, যেহেতু আমি একা মানুষ, আমাকে রান্না করতে হবে, আমাকে সংসার গুছাতে হবে, এই জন্য যাই হোক আমার এই জিনিসটা গ্যাপ হয়ে যায়। এখান থেকে আসলে মেনলি আমার যেটা মনে হচ্ছে যে সংসারটা ঠিকমতো করার জন্য তুমি এই গ্যাপটা দিয়েছিলে, যে সংসারটা ঠিকমতো করতে চেয়েছিলে তুমি। হ্যাঁ অবশ্যই, এটা কে না চায়, এটা তুমিও চাবে, আমিও চাবো, যারা দর্শক আছে যারা দেখছে তারাও চাবে যে না আমার সংসারটা আগে ঠিক থাক, পরে আমি অন্য কাজ করি। এটাই তো বাস্তবতা। তোমার কি মনে হয় যে একটা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, এই যে ভাঙ্গন, এই যে বিচ্ছেদ, এটা কি কিসের কারণে হয় সেটা এটা আমি বলতে পারবো। অবিশ্বাস নাকি অসম্মান নাকি সম্পর্কে আমরা যত নেই না, আর কি কি করা প্রয়োজন আসলে? এটা যার লাখের উপরে ডিপেন্ড করে, মেবি সবার হয়, আবার সবার হয় না। লাখ তো আসলে লাখের কথা বলে তো এর বেশি আমি কিছু জানি না। একটু যত্ন নিতে হলে কি পরামর্শ দিবে? আর কিভাবে যত্ন নিবে? তুমি তোমার কাজ শেষ করে ফেলেছো, তুমি কাজ করছো না, মিডিয়া ছেড়ে দিয়েছো, তারপরে আর কি যত্ন হতে পারে? এরপরে তো আমি জানি না এরপরে কোশ্চেনের অ্যান্সার, তাহলে তোমাকেই দিতে হবে কোশ্চেন, তোমাকে অ্যান্সার করতে হবে। আমি তো আমারটা বলেই দিলাম যে আমি কাজই করিনি। এটা লাখ লাগে। তারকাদের অনেক বিষয়, ব্যক্তিগত বিষয় বলতে কিছু নেই, হ্যাঁ, আর কি তুমি পার্সোনাল অপিনিয়ন দিবে। খুব পার্সোনাল বিষয় কি তারা আড়ালে রাখতে পারে না তারকারা? হয়তো অনেক তারকা পারে কিংবা মেনটেন করে, আবার অনেকে সেটা করে না। কি বলবো, এটা খোলা পাতার মতো। আসলে প্রত্যেকটা মানে তারকা, তাদের লাইফটা আসলে খোলা পাতার মতো। মনে করো যে কোথাও গেলে এই নুডলস কিনছো, কথার কথা, পাশ দিয়ে হয়তো তোমার ভক্ত গেল বা নর্মাল একটা মানুষ গেল, দেখলো কি কিনলো, বাসায় আসবে, এসে বলবে জানো আজকে অমুককে দেখেছি এই নুডলসটা কিনতে। মানে বিষয়টা এমন হয়ে যায় যে তারকার তো আইডল আপা। হ্যাঁ, এখন তুমি ওই যা জিনিসটাই তারকারা যা করে, যা পড়ে, যা খায়, তো সেটা সবাই করতে চায়। ওটাই মানুষ দেখে, ওটা নিয়ে আলোচনা করে, ওটা নিয়ে কথা বলে। তো ওইটার পরিপ্রেক্ষিতে হয়তো অন্য একজন বলল এই নুডলসটা তো ভালো না, এটা কেন কিনলো? তারপরে আরেকজন হয়তো ফ্যামিলি মেম্বার বলল যে না না, এই নুডলসটার না অনেক ফ্লেভার আছে, তুমি দেখছো কোন ফ্লেভার কিনতে থাকে? তো আমার তো মনে নেই, আমি তো ওনার দিকে তাকাইছিলাম, কোন ফ্লেভার কিনলো কি দেখলাম। তো বিষয়টা এরকমই থাকে যে তারকারা কোথাও গেলে কোনো কিছু করলে ওটা নিয়ে অনেক বেশি আলোচনা হয় বা সমালোচনা হয়, এইটাই স্বাভাবিক। আর একটা কথা সবার মনে রাখতে হবে, আজকে এই আলোচনা সমালোচনার জন্যই কিন্তু আমরা এখানে, কারণ দর্শকরা আমাদেরকে ভালোবাসে। দর্শকরা যদি আমাদেরকে ভালো না বাসতো, আজকে আমরা কেউ তারকা হতে পারতাম না। পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা বল। এইটা তো আমি মার খাবো, আমাকে মারবে না, আমি সিরিয়াস উঠে চলে যাবো এখন। না না না, ওইটা না। তারকাদের বিয়ে টিকে না, কথাটা কি সত্যি? আপনার কি মূল্যায়ন?
আপনি কি বলবেন? নো কমেন্টস। ওকে। 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন কোন বিষয়গুলোকে পরিবর্তন করতে চাইবেন কিংবা কোন কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করতে চাইবেন? আর কি তুমি তোমার জায়গা থেকে বলো, তুমি 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, তুমি কি সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন নিয়ে আসবে? আমি পুরো বাংলাদেশকেই চাবো পরিবর্তন করতে যতটুকু করা যায়। কি কি বিষয়ে তুমি একটু? আমি অবশ্যই চাবো বৃদ্ধদের জন্য একটা জায়গা করতে, এতিমদের জন্য একটা জায়গা করতে, এবং ফ্যাসিলিটিস দিব হচ্ছে থার্ড জেন্ডার যারা আছে, যারা কাজকর্ম পাচ্ছে না, তাদেরকে একটা জায়গা সরকারিভাবে যেন ওরা একটা কোনো জায়গায় কাজ করে। আর যেটা বলবো যে একটা যারা গরিব, মানে খুবই গরিব, তাদের জন্য একটা জায়গা করতে, যে তারা মনে করে একটা জোনে থাকবে, যে জোনটাতে থেকে ওদের বের হওয়ার দরকার নেই, ওই জন্য ওরা জিনিসটা তৈরি করবে, ওরা ওখান থেকে তৈরি করবে, ওটাই খাবে, ওটা দিয়ে জীবনকে চালাবে আর কি, সামনে নিয়ে যাবে। এইবার বলবো আমি সংস্কৃতি অঙ্গনে নাচটাকে নিয়ে আগে অনেক বেশি করতে হবে, কারণ বাংলাদেশের আনাচে কানাচে অনেক নৃত্যশিল্পী আছে। রিসেন্টলি উপদেষ্টা হয়েছেন সরোয়ার ফারুকী ভাই, তো কেমন দেখেন আসলে আর যারা যারা ছিলেন কিংবা এখন আছেন তারা কেমন চেঞ্জ নিয়ে আসছে কিংবা আদৌ পারবে কিনা? তো আমি অনেক আগে কাজ করেছি, ওনার প্রথম কাজ চোর চোর যেটা, সেটাতে আমি ছিলাম, ওনার টেলিফিল্ম ছিল, আমি আর আফজান আঙ্কেল ছিলাম, ভালোই ছিল কাজটা। তারপরে ওনার সাথে খুব যে একটা কাজ হয়েছে তা না, বাট উনি কাজ করতে চায়, ভালো কাজ করতে চায়, এটা বরাবরই ওনার ভিতরে প্রেরণা ছিল। তাই আমি আশা করি যেহেতু উনি উপদেষ্টা হয়েছে, ওনার প্রতি অবশ্যই সম্মান আমি দিব এবং চাই যে উনি অনেক ভালো ভালো কাজ করুক, এবং যাদেরকে নিয়ে মানুষ কাজ করছে না, উপদেষ্টা উনি তো হয়েছেনই, যেমন আমার মতো অনেকেই আছে অভিমান করে দেশের বাইরে চলে গিয়েছে, তাদেরকে একত্রে করে যারা আসলে কাজ করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে কাজ করা ওনার উচিত। এই কোশ্চেনের উত্তর তোমার যত ভিউয়ার, তোমার যত আসলে ভক্ত, সবাই জানতে চায়। আচ্ছা, বিয়ে করছেন কবে? বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? এই কোশ্চেনের উত্তর শুনতে শুনতে তুমি নিশ্চয়ই বিরক্ত। শুনতে টায়ার্ড। এখন তোমরা বলো বিয়ে আমাকে কবে দিবে? আচ্ছা, আমার মনে হয় দর্শক আপনারা উত্তর পেয়ে গেছেন। কেমন পাত্র পছন্দ? তাহলে দর্শকের পাত্র খুঁজতে সুবিধা হবে। আচ্ছা, পাত্র অবশ্যই শিক্ষিত হতে হবে। ওকে। আচ্ছা, খুব যে অনেক সুন্দর হতে হবে তা না, মনটা অনেক ভালো হতে হবে। বাইরের বাহ্যিকটা দেখে অনেক সময় আমরা বুঝি না যে কে ভালো কে খারাপ, বা দেখলে মনে এই লোকটা অনেক ভালো হবে কিন্তু ভিতরটা তার কুৎসিত। এই প্যাটার্নের লোক চাই না ভাই, মাফ চাই। সে দেখতে যেমনই হোক না কেন তার মনটা আসলেই ভালো হতে হবে, এবং আমি চাই সবাইকে হেল্প করবে, উদার থাকবে, মানে কেউ কোনো বিপদে। সংস্কৃতি অঙ্গনের কেউ থাকতে হবে, যে কোনো সেক্টরে। আমার কোনো অবজেকশন নাই। আচ্ছা, আমার কথা সে একটা গুড হিউম্যান বিং আমার দরকার, যে আমাকে বুঝবে, মন থাকতে হবে। হ্যাঁ, একদম আমাকে বুঝবে, এবং যার ভালো মন থাকবে। মনে করো যে একটা রিকশাওয়ালা যাচ্ছে, হয়তো সে কষ্ট পাচ্ছে, তাকে একটা ডাব কিনে খাওয়াবে, এই ধরনের মানুষ আমার খুব পছন্দ। একটু হেল্প করবে মানুষজনকে, মানে তুমি কোনো বিপদে পড়লা যে আমি বিপদে পড়ে গেছি, মানসিকতাটা অনেক ভালো চাও, সেটাই আসলে। আর কিছু বাঁচার জন্য, জীবন সুন্দরের জন্য কি দরকার যাতে কি লাগে আর কি, এই তো সুন্দর একটা মন থাকতে হবে, সুন্দর ব্যবহার থাকতে হবে, এর বাইরে তো আর কিছু না। মানুষকেও ভালোবাসতে হবে, প্রাণীদেরকেও ভালোবাসতে হবে। ওই যে মানুষজন যে বিষ খায় মেরে ফেলে রাস্তাঘাটে কুকুর বিড়াল, এই ধরনের লোকও চাই না। তুমি তো আমি আসলে আল্লাহর সৃষ্টির সবকিছুই ভালোবাসি, সাপটাও আমি ভালোবাসি। চমৎকার। কারণ আমাদের আল্লাহ বলেছে যে মানে তুমি যদি ভালোবাসতে জানো তুমি অবশ্যই ভালোবাসা পাবা। আর কেন, সবই তো একটা সার্কেল, লাইফ সার্কেল, তাই না? আজকে দেখো, কাক যদি না থাকতো আবর্জনা কিন্তু পরিষ্কার হতো না, তাই আমি কাক মেরে ফেলবো, তাহলে আবর্জনাটা কে পরিষ্কার করবে? এখন এই আবর্জনায় ময়লা কুকুর খেয়ে জিনিসটাকে পরিষ্কার করে, সেই কুকুরটাকে যদি আমি বিষ খেয়ে মেরে ফেলি, তাহলে আমাকে রাত্রেবেলা যখন আমরা সবাই ঘুমিয়ে থাকি, কে তোমাকে পাহারাটা দিবে? তাকে তো আমরা একটা শীতের জন্য একটা ছালাও দিচ্ছি না। ঠিক আছে, সেটার জন্য অনেক সংগঠন আছে, ঠিক আছে, ওরা করুক, সমস্যা নেই, কিন্তু আমরা না তাড়িয়ে দিই। যতই সংগঠন থাকুক না কেন, আমরা নিজেরা যদি সচেতন না হই আসলে, হ্যাঁ, এত সংগঠন সারা বাংলাদেশ কিভাবে সামলাবে?
আচ্ছা, কিভাবে সম্ভব? এটাও সারা সত্যি, পৃথিবীতে কিভাবে সম্ভব? এত সংগঠন, অনেক সংগঠন খালি নামেই চলে, কাজ করে না। এগুলো করতে হবে, এগুলো দেখতে হবে। অনেক অনেক ভালো লাগলো চাঁদনি আপা, তোমার বকা খেতেও ভালো লেগেছে, তোমার সাথে আড্ডা দিতেও ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য, তুমি অনেক ভালো থাকো, অনেক সুন্দর থাকো, ঠিক এইভাবে এখন যেরকমটা হাসছো এভাবেই হেসে থাকো। দোয়া করুন, ভালো থেকো। দর্শক, কাট অ্যান্ড কাট আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।